এই লোকটির আসলে বেঁচে থাকার কথা ছিল না। আজ থেকে প্রায় 40,000 বছর আগেই পৃথিবী থেকে তার অস্তিত্ব মুছে যাওয়ার কথা। কিন্তু কল্পনা করুন, আজ সকালে বাসে আপনার পাশের সিটে যে লোকটি বসে আছে, সে হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ নয়, সে অন্য একটি প্রজাতি। আমরা নিজেদের পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী বলে দাবি করি। কিন্তু কি হতো যদি আমরা একা না হতাম? কি হতো যদি আমাদের ঠিক পাশেই এমন একটি প্রজাতি টিকে থাকত, যারা আমাদের চেয়েও শক্তিশালী, আমাদের চেয়েও প্রাচীন এবং হয়তো আমাদের চেয়েও বেশি মানবিক? মাত্র 30 সেকেন্ড আগে আপনারা যে দৃশ্যটি দেখলেন, সেটি কোনো সাইফাই মুভি নয়। এটি হলো ইতিহাসে সেই বিকল্প বাস্তবতা যা আসলে ঘটতে পারত। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে নিয়ান্ডারথালরা ছিল বোকা, কুজো এবং জঙ্গলি, আর আমরা অর্থাৎ আধুনিক মানুষরা ছিলাম বুদ্ধিমান, তাই আমরা টিকে গেছি আর তারা হারিয়ে গেছে। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। তারা বোকা ছিল না, তাদের মস্তিষ্ক আমাদের চেয়েও বড় ছিল। তারা আগুনের ব্যবহার জানত, ছবি আঁকত, এমনকি নিজেদের মৃতদের সমাধিস্থ করত। তাহলে তারা কেন হারিয়ে গেল? আর যদি তারা হারিয়ে না গিয়ে আমাদের সাথেই টিকে থাকত, তবে আজকের পৃথিবীটা কেমন হতো? আমাদের ধর্ম, রাজনীতি, সমাজ বা প্রেম সব কি বদলে যেত, নাকি শুরু হতো এক ভয়ঙ্কর প্রজাতিগত যুদ্ধ? আজকের ভিডিওতে আমরা ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেব। আগামী 10 মিনিটে আমরা উন্মোচন করব এক অবিশ্বাস্য সত্য। প্রথমত, আমরা জানব তারা আসলে কতটা বুদ্ধিমান ছিল এবং কেন তারা আধুনিক মানুষের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারত। দ্বিতীয়ত, আমরা তদন্ত করব সেই ভয়ঙ্কর সংঘাতের, যা হয়তো দুই প্রজাতির মধ্যে ঘটত যদি তারা আজ বেঁচে থাকত। এবং সবশেষে আমরা সেই বড় উত্তরটি খুঁজে বের করব, আজকের আধুনিক ডিএনএ গবেষণা কি বলছে। তারা কি আসলেই হারিয়ে গেছে, নাকি তারা এখনও আমাদের মধ্যেই লুকিয়ে আছে? এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনি আয়নার নিজের দিকে তাকালে হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবেন, আমি কে? এই পুরো ঘটনাটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 50,000 বছর আগে। স্থান ইউরোপ এবং মধ্য এশিয়া। তখন পৃথিবী ছিল এক কঠিন জায়গা, বরফযুগ বা আইস এজ চলছে। হাড় কাঁকানো শীতে টিকে থাকার জন্য প্রকৃতি একটি বিশেষ প্রজাতিকে তৈরি করেছিল, নিয়ান্ডারথাল। আমরা অনেকেই ভাবি তারা বানরের মতো ছিল, কিন্তু সত্য হল তারা দেখতে অনেকটা আপনার আমার মতোই ছিল, শুধু তাদের শারীরিক গঠন ছিল আলাদা। তাদের হাড় ছিল অত্যন্ত মজবুত, পেশি ছিল আধুনিক বডি বিল্ডারদের চেয়েও শক্তিশালী। একজন সাধারণ নিয়ান্ডারথাল যদি আজকের পৃথিবীর কোনো কুস্তিগিরের সাথে লড়ত, তাহলে মানুষটা 1 মিনিটও টিকতে পারত না। তাদের চোখ ছিল বড়, যা দিয়ে তারা কম আলোতেও আমাদের চেয়ে ভালো দেখতে পেত। সবচেয়ে বড় ক্লুটি পাওয়া যায় ইরাকের সানিদার গুহায়। সেখানে এমন একটি নিয়ান্ডারথাল কবর পাওয়া গেছে, যেখানে মৃতদেহের পাশে ফুলের রেণু ছিল। এর মানে কি জানেন? এর মানে হলো তারা পশু ছিল না, তাদের মধ্যে মায়া মমতা ছিল, শোক ছিল, হয়তো তাদের নিজস্ব কোনো ধর্ম বা বিশ্বাসও ছিল। তারা হাজার হাজার বছর ধরে ইউরোপ শাসন করেছে, কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তারা ছিল সেই সময়ের রাজা। কিন্তু তারপর দৃশ্যপটে প্রবেশ করলাম আমরা। আফ্রিকা থেকে একদল দুর্বল, লম্বা এবং কম শক্তিশালী প্রজাতি ইউরোপে প্রবেশ করল, হোমো সেপিয়েন্স। গবেষকরা ভেবেছিলেন এই দুই প্রজাতির দেখা হওয়ার পর হয়তো যুদ্ধ হয়েছিল। কিন্তু এখানে একটি বিশাল সমস্যা দেখা দিল, যা কেউ আশা করেনি। আধুনিক সায়েন্স বলছে আমরা তাদের সাথে শুধু যুদ্ধ করিনি, আমরা তাদের সাথে মেলামেশাও করেছি। কিন্তু তারপরেও মাত্র কয়েক হাজার বছরের মধ্যে তারা ভোজভোজির মতো উধাও হয়ে গেল। কেন? তারা কি আমাদের চেয়ে দুর্বল ছিল, নাকি এমন কিছু ঘটেছিল যা ইতিহাস আমাদের জানায়নি? সমস্যাটা ঠিক এখানেই। যদি নিয়ান্ডারথালরা আজ বেঁচে থাকত, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কেমন হতো? চলুন কল্পনার রাজ্যে প্রবেশ করি। ধরা যাক তারা বিলুপ্ত হয়নি, তারা ইউরোপ এবং এশিয়ার একটি নির্দিষ্ট অংশে তাদের নিজস্ব সভ্যতা গড়ে তুলেছে। আজকের পৃথিবীতে হয়তো দুটো আলাদা ধরনের মানুষ থাকত, হোমো সেপিয়েন্স এবং হোমো নিয়ান্ডারথালেন্সেস। কিন্তু এই সহ অবস্থান কি শান্তিপূর্ণ হতো? ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখি? আমরা মানুষরা নিজেরাই নিজেদের গায়ের রঙের কারণে, ধর্মের কারণে একে অপরকে ঘৃণা করেছি, দাস বানিয়েছি। যদি সম্পূর্ণ ভিন্ন একটি প্রজাতি থাকত, তাহলে বর্ণবাদ বা রেসিজমের জায়গায় আসত স্পিসিসেম বা প্রজাতিবিদ্বেষ।
তাদের শরীরের বিশাল শক্তির কারণে হয়তো মধ্যযুগে তাদের ব্যবহার করা হতো যুদ্ধ জয়ের হাতিয়ার হিসেবে। রোমান গ্ল্যাডিয়েটার এরিনায় হয়তো নিয়ান্ডারথালরাই প্রধান আকর্ষণ থাকত, অথবা শিল্প বিপ্লবের সময় কারখানার ভারী কাজগুলো করার জন্য তাদের বাধ্য করা হতো। কিন্তু এর চেয়েও বড় একটি জটিলতা আছে, ক্যালোরি। গবেষণা বলছে একজন নিয়ান্ডারথালের বেঁচে থাকার জন্য মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ ক্যালোরি বা খাবারের প্রয়োজন ছিল। তাদের বিশাল শরীর চালু রাখতে প্রচুর শক্তির দরকার ছিল। আজকের পৃথিবীতে যেখানে আমরা জনসংখ্যা এবং খাদ্য সংকট নিয়ে চিন্তিত, সেখানে তাদের অস্তিত্ব কি একটি বড় বিপর্যয় ডেকে আনত না? খাদ্যের জন্য দুই প্রজাতির মধ্যে কি বিশ্বযুদ্ধ লেগে যেত না? যখন সবকিছু অসম্ভব মনে হচ্ছিল, তখন বিজ্ঞানীরা এমন একটি তথ্য পেলেন যা সব ধারণা পাল্টে দিল: রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরে আসা অনেক ভাইরাস হয়তো তাদের মেরে ফেলত, যেমনটা হয়েছিল আমেরিকার আদিবাসীদের ক্ষেত্রে ইউরোপিয়ানরা যাওয়ার পর, অথবা তাদের কোনো ভাইরাস আমাদের নিশ্চিহ্ন করে দিত। কিন্তু ইতিহাস বলছে আমরা দুটো প্রজাতিই একে অপরের রোগের সাথে লড়াই করে টিকে থাকার মতো ক্ষমতা অর্জন করেছিলাম। তাহলে কেন তারা হারিয়ে গেল? রহস্যটা আরও গভীর হল, কিন্তু ঠিক তখনই একটা নতুন আবিষ্কার সবকিছু জলের মতো পরিষ্কার করে দিল। গবেষকরা বছরের পর বছর আটকে ছিলেন একটি প্রশ্নে: শারীরিক শক্তিতে যারা আমাদের চেয়ে এগিয়ে, তারা কেন হেরে গেল? অবশেষে উত্তরটা পাওয়া গেল গায়ের জোরে নয়, বরং গলার স্বরে। মানুষ এবং নিয়ান্ডারথ্যালের গলার গঠন বা ভোকাল কর্ড পরীক্ষা করে বিজ্ঞানীরা একটি যুগান্তকারী পার্থক্য পেলেন। নিয়ান্ডারথ্যালরা কথা বলতে পারত, কিন্তু তাদের শব্দ ভাণ্ডার বা ভাষার জটিলতা ছিল সীমিত। অন্যদিকে আমরা, আধুনিক মানুষরা, ছিলাম গল্পবাজ। আমরা জটিল সব গল্প বানাতে পারতাম, হাজার হাজার মানুষকে এক পতাকার নিচে আনতে পারতাম শুধুমাত্র একটি কাল্পনিক বিশ্বাসের উপর ভিত্তি করে। একটি নিয়ান্ডারথ্যাল গোষ্ঠী হয়তো 50 জনের বেশি সদস্য নিয়ে কাজ করতে পারত না, কিন্তু মানুষ, আমরা হাজার হাজার অপরিচিত মানুষের সাথেও একসাথে কাজ করতে পারি। আমাদের এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের ক্ষমতাই ছিল আমাদের আসল সুপার পাওয়ার। কল্পনা করুন আজকের পৃথিবীর কথা। যদি নিয়ান্ডারথ্যালরা থাকত, তবে হয়তো তারা অলিম্পিকের ভারোত্তোলনের সব স্বর্ণপদক জিতত, রাগবি বা ফুটবলের মাঠে তাদের হারানো অসম্ভব হতো। কিন্তু সমাজ পরিচালনা, কূটনীতি বা বিশাল কর্পোরেশন চালানোর ক্ষেত্রে কি তারা আমাদের সাথে পেরে উঠত? সম্ভবত পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে যেত, এক দল যারা শারীরিকভাবে সুপিরিয়র, আর এক দল যারা সামাজিকভাবে সুপিরিয়র। হয়তো আজকের দিনে তাদের জন্য আলাদা আইন থাকত, আলাদা স্কুল থাকত, অথবা হয়তো আমরা একে অপরের পরিপূরক হতাম। তাদের সহজ শক্তি এবং আমাদের সৃজনশীলতা মিলে আমরা হয়তো অনেক আগেই মঙ্গলে বসতি স্থাপন করে ফেলতাম। কিন্তু এই সব কল্পনার মাঝখানে একটি বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে, যা আমাদের গল্পের ক্লাইম্যাক্সে নিয়ে যাবে। তা নাকি সত্যি আলাদা থাকত, নাকি অন্য কিছু হতো? তাহলে আসল প্রশ্নের উত্তর কি? কেন তারা বিলুপ্ত হলো, বা তারা বেঁচে থাকলে কি হতো? উত্তরটা শুনলে আপনি চমকে যাবেন। তারা আসলে বিলুপ্ত হয়নি, এবং তাদের আমাদের পাশাপাশি বেঁচে থাকার দরকার নেই, কারণ তারা আমাদের ভেতরেই বেঁচে আছে। সাম্প্রতিক ডিএনএ সিকোয়েন্সিং বা জিনোম প্রজেক্ট নিশ্চিত করেছে যে আফ্রিকার বাইরের প্রায় প্রতিটি আধুনিক মানুষের শরীরে 1 থেকে 4% ডিএনএ সরাসরি নিয়ান্ডারথ্যালদের থেকে এসেছে। তার মানে হলো, যখন আমাদের পূর্বপুরুষরা তাদের সাথে দেখা করেছিল, আমরা শুধু যুদ্ধ করিনি, আমরা প্রেম করেছি, পরিবার গঠন করেছি। আমরা তাদের হত্যা করে নিশ্চিহ্ন করিনি, বরং আমরা তাদের আত্মসাৎ করে নিয়েছি। অ্যাসিমিনেশন বা মিশে যাওয়া। তাদের সংখ্যা কম ছিল, আমাদের সংখ্যা বেশি ছিল। ধীরে ধীরে তারা আমাদের বিশাল জনসংখ্যার সাগরে মিশে গেছে। তাই কি হতো যদি তারা বেঁচে থাকত? এই প্রশ্নের উত্তর হল, তারা বেঁচে আছে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার ত্বকের ধরন, এমনকি আপনার চুলের গঠন, এগুলোর অনেক কিছুই হয়তো সেই হারিয়ে যাওয়া আত্মীয়দের উপহার। এই গল্পটি কেবল ইতিহাসের একটি ছেঁড়া পাতা বা বিজ্ঞানের কোনো জটিল তত্ত্ব নয়। এটি আমাদের শেখায় যে মানবতা কোনো একক বা বিশুদ্ধ জিনিস নয়। আমরা একটি মিশ্রণ, আমরা সংকর। আমরা আজ জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে যে ভেদাভেদ করি, তা কতটা হাস্যকর ভাবুন তো, যেখানে আমাদের রক্তেই অন্য একটি প্রজাতির অস্তিত্ব মিশে আছে। নিয়ান্ডারথ্যালদের গল্প আমাদের শেখায় যে শ্রেষ্ঠত্ব গায়ের জোরে আসে না, আসে মানিয়ে নেওয়ার ক্ষমতায় এবং মিলেমিশে থাকার যোগ্যতায়। তারা হারিয়ে গেছে কারণ তারা ছোট দলে বিভক্ত ছিল। আমরা টিকে আছি কারণ আমরা এক হতে পেরেছি। আজকের পৃথিবীতেও যদি আমরা বিভাজন তৈরি করি, তবে হয়তো আমাদের পরিণতিও নিয়ান্ডারথ্যালদের মতোই হবে।
একা একা শক্তিশালী হয়ে টেকা যায় না, টিকে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়। তবে এটি ছিল বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে আমার ধারণা। কিন্তু আপনার কি মনে হয়, যদি আজ নিয়ান্ডারথ্যালরা আলাদা প্রজাতি হিসেবে বেঁচে থাকত, তবে আমরা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করতাম নাকি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতাম? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর আপনি যদি ইতিহাসের এমন অমীমাংসিত রহস্য আরও জানতে চান, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটিতে ক্লিক করুন। সেখানে আমরা কথা বলেছি মিশরীয় পিরামিড তৈরির আসল রহস্য নিয়ে। দেখা হবে সেখানেই। ধন্যবাদ।